আজকে রাজশাহী বোর্ড 2026 সালের যেসব সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিল তাদের উত্তর আমি একের পর এক করে দিচ্ছি, একটা সম্পূর্ণ করে দেব, তোমরা মিলে নাও যে কেমনটা হয়েছে। ঠিক আছে, এক নম্বরে ছিল, একের কথা ছিল এরকমটা যে ওয়ান ডিভাইডেড a ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 5 হলে এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এখানে আমাদের ওয়ান ডিভাইডেড a আকারে আছে, তাহলে এটাকে যদি সারাতে চাই বন্ধুরা তাহলে কি করতে হবে, দেখো এই এটা উপরে তুলতে হবে, অনটা নিচে আনতে হবে। ওকে, এখন এইটুকুর পুরোর নিচে মনে মনে অন আছে, তাহলে এই অনটা উপরে উঠে যাবে আর আমাদের কি হবে, 2 প্লাস রুট 5টা নিচে চলে আসবে। তাহলে এটার নাম কি? এই যে একটা প্রক্রিয়াকরণ করলাম, এই প্রক্রিয়াকরণের নাম কি? এই প্রক্রিয়াকরণের নাম হচ্ছে ব্যস্তনীকরণ। ঠিক আছে, বিপরীতকরণ। ওকে, তাহলে এইবার একটু ভালো করে লক্ষ্য করো, এই নিচের অনটা লিখতে হলো না। এবার আমাদের সুন্দর একটা ভগ্নাংশ ছাড়া মান আনার জন্য আমাদের এখানে যে প্লাস দিয়ে যে মানটা থাকবে, মাইনাস দিয়ে ওইটার উল্টো চিহ্ন দ্বারা অর্থাৎ অনুবন্ধী দ্বারা কি করতে হবে, লবহরকে গুণন করতে হবে, তাই তো? তাহলে দেখো এই যে অন গুণন 2 মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড 2 প্লাস রুট ওভার 5 ইন্টু 2 মাইনাস রুট ওভার 5, এরকমটা কি করলাম, লবহরকে 2 মাইনাস রুট ওভার 5 দ্বারা গুণ করলাম। তোমরা একটা সাইডে লিখে নিও, লবহরকে 2 মাইনাস রুট ওভার 5 দ্বারা গুণ করে। ওকে, এবার দেখো a ইজ ইকুয়াল টু, এই অনের সাথে যদি এই দুইটা গুণ করে দিই এইটাই থাকবে, সেজন্য এই অনটা আমি লিখলাম না, 2 মাইনাস রুট ওভার 5। ঠিক আছে, এবার দেখো এখানে নিচে সূত্র করে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, কি দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি বন্ধুরা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাবো। ঠিক আছে, এটা একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিও। এবার দেখো a ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 5, এবার 4 মাইনাস স্কয়ার রুট কেটে গেল, এই যে 5 হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট লাইনে দেখো a ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 5, 4 থেকে 5 বিয়োগ করো, মাইনাস 1 পাবা। ঠিক আছে, অর্থাৎ 5 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 1 পাবো। এবার একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে কেমনটা পেলাম, যে a ইজ ইকুয়াল টু, মাইনাসটা সামনে লিখে এইভাবে যদি কেউ আনসার দিয়ে দেয় হবে, আবার যদি কেউ চায় যে মাইনাস দিয়ে গুণ করে দেব তাহলে এরকমটা হবে, আবার যদি কেউ চায় যে a ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 2 তাও হবে। ঠিক আছে, ইচ্ছা, কেউ এখানে যদি আনসার দিয়ে দেয় তাও হবে, এখানে আনসার দিলে তাও হবে, এখানে আনসার দিলে তাও হবে। তাহলে এই যে ক নাম্বার কিন্তু পেয়ে গেলাম। এবার আমি খ নাম্বারটা করব। তাহলে দেখো বন্ধুরা, খ নাম্বারটা এটা হলে এটাই মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এটা সরাসরি মনে করো যে দেওয়া আছে, অথবা এখানে যাই লেখো লিখতে পারো, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4mn, এটা হচ্ছে আমাদের ভ্যালুটা দেওয়া আছে। এখন আমরা এটার মান বের করব। এখন লিখে সুন্দর করে উপস্থাপন করবা, এম স্কোয়ার ডিভাইডেড এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার, এরকমটা হলো। এখন একটু লসাগু করো। ঠিক আছে, লসাগু হচ্ছে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, তাই তো? এবার এই এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ারকে যদি এন স্কোয়ার দ্বারা ভাগ করি, লসাগুটাকে থাকবে এম স্কোয়ার। এম স্কোয়ার দিয়ে যদি এম স্কোয়ারকে গুণ করো, এম টু দি পাওয়ার 4 প্লাস, এবারে এম স্কোয়ার দিয়ে যদি এটাকে ভাগ করি থাকবে এন স্কোয়ার, এন স্কোয়ার দিয়ে যদি এন স্কোয়ারকে গুণ করে এম টু দি পাওয়ার 4 থাকবে। এবার দেখো উপরে অর্থাৎ লবে সুন্দর করে সূত্র অ্যাপ্লাই করবা, এটা স্কোয়ার বানালাম, এটাকে বি স্কোয়ার বানালাম, নিচে যেমন আছে তেমনি থাক। ওকে, এবার দেখো সুন্দর সূত্র পড়ে যায়। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র তোমাদের খুব সহজে জানা আছে। এই ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মিলে এ, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মিলে বি, অর্থাৎ স্কোয়ার সহকারে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ডিভাইডেড এম স্কোয়ার এন স্কোয়ার। ওকে, এবার দেখো, আচ্ছা এখানে তোমাদের করে দিই সুন্দর করে, একটু আমার হাতের দিকে লক্ষ্য করো। বন্ধুরা দেখো রসমালাই হয়ে গেছে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিই, 4mn। ওকে, তার উপরে তো স্কোয়ার, এই যে স্কোয়ার আছে থাকবে, মাইনাস 2m স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার এন স্কোয়ার আছে থাকবে। ওকে, এবার এইখানে 4mn এর উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, তার মানে 4 আছে দুইটা, তাহলে 4 4 16, আর স্কোয়ারটা এম স্কোয়ার এন স্কোয়ার
মাইনাস টু এম স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার এন স্কোয়ার, এরকমটা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট লাইন কি করবো দেখো, এই 16টা এম স্কোয়ার এন স্কোয়ার থেকে যদি 2টা এম স্কোয়ার এন স্কোয়ার বাদ দিই, তাহলে কয়টা থাকবে বলো? থাকবে 14টা এম স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার এন স্কোয়ার। এবার দেখো এই এম স্কোয়ার এন স্কোয়ার কেটে গেল, শুধু 40 অ্যান্সার থেকে গেল। ঠিক আছে না, অঙ্কটা বল না? এই ধরনের অঙ্ক, কোনো ভয় নেই, তোমরা যদি শুরু করে থাকো শেষ নামবে একদিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খ নাম্বার। তাহলে দেখো বন্ধুরা, এবার আমি গ নাম্বারটা সলিউশন করে দিচ্ছি। যে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে এইটা, এর মান নির্ণয় করো। একেবারে সোজা, তোমরা দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, একদম রসমালাই করে দেব। এই যে 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু, এবার বলো টেন কত ডিগ্রি মান √3? আমরা জানি টেন 60 ডিগ্রি মান √3। ওকে, এবার এই পাশে টেন এই পাশে টেন উঠে গেল, তাহলে এই 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু এই 60 ডিগ্রি। ওকে, এবার দেখো এই পাশের 90 ডিগ্রি আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই তখন মাইনাস এ 90 ডিগ্রি হবে। এবার দেখো মাইনাস এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করে ফেলি তাহলে থাকবে মাইনাস এ 30 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো উভয় পাশের মাইনাসটাকে তুলে দিলাম, -1 দ্বারা গুণ করলাম। ওকে, এবার দেখো এই যেটা হয়ে গেল, এর মান নির্ণয় করো। সুতরাং এই যে, ঠিক আছে, নির্ণয় মান এই যে কন্ট্রাক্টর। ঠিক আছে, এই হচ্ছে গ এর ভ্যালু। এবার দেখো বন্ধুরা, এই ঘ নাম্বারটা কি এমন আছে যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করে যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে একটা সমীকরণ থেকে যখন আরেকটা সমীকরণ প্রমাণ করতে বলবে তখন আমরা এইটা দিয়ে ধীরে ধীরে ওটাতে চলে যাব। ওকে, ঠিক আছে, তাহলে দেখো যে এখানে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো কি কারিশমা দেখাই, একেবারে উলুলু কারিশমা বলা হয় এটাকে। হ্যাঁ, রসমালাইয়ের মতো কাজটা করে দেব, শুধু খেয়ে ফেলবা। এই পাশে প্লাসের cos স্কয়ার থিটা cos স্কয়ারে, অর্থাৎ বাম পাশের cos স্কয়ারে রাইট সাইডে নিছি, মাইনাসের cos স্কয়ারে হয়ে গেছে। এবার একটু ভালো করে লক্ষ্য করো, cos টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ারে সমান সমান কি বলো? এই sin স্কয়ারে। আনতে হবে কি cot টু দি পাওয়ার 4 এ। দেখো ওরাই বলে দিচ্ছে যে তোমরা এবার sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো। উভয় পাশে ভাগ করো, cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু sin স্কয়ার a ডিভাইডেড sin টু দি পাওয়ার 4 কি করলাম? sin টু দি পাওয়ার 4 দ্বারা কি ভাগ করে ফেললাম। ঠিক আছে, তোমরা সাইড ব্রেক কিন্তু অবশ্যই লিখে নিবা। ওকে, এবার একটু লক্ষ্য করো, cos a বাই sin a সমান সমান cot a, কিন্তু পাওয়ার 4 থাকার কারণে আমরা কি লিখবো? যে এই যে cot টু দি পাওয়ার 4a। ঠিক আছে, এখানে কাটাকাটি করে মানে উপরে এই আছে 2টা, sin নিচে আছে 4টা, তাহলে 2টা কেটে আর 2টা রয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই cot টু দি পাওয়ার 4a এর 1 ডিভাইডেড sin স্কয়ার এর সমান সমান এই cosec স্কয়ার এ, এরকমটা হলো। ওকে, এবার দেখো বন্ধুরা, এই cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু cosec স্কয়ার এর সমান সমান কি বন্ধুরা? 1 প্লাস cot স্কয়ার এ, এরকমটা লিখবা। cosec স্কয়ার এর সমান সমান কি? 1 প্লাস cot স্কয়ার, এটা কিন্তু সূত্র তোমাদের ল। ওকে, এবার দেখো আমি একটু এদিক সেদিক করব আর অঙ্কটা দেখো ওয়াও হয়ে গেছে, রসমালাই। প্লাসের cot স্কয়ার থিটা বাম পাশে নিয়ে আসছি, এই যে মাইনাসের cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রুফড। দেখছো মজা না? অনেক মজা। এইভাবে ধরবা, শুরু করবা তো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঘোড়ার গ, অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা আমি দেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, উম নাম্বারটা আমি সলিউশন করে দিচ্ছি। বলতেছে বার্ষিক শতকরা বার্ষিক 10 টাকা হার সর্বমুনাফায় 500 টাকার 5 বছরের মুনাফাটা নির্ণয় করো। ঠিক আছে, আমরা আই ইকুয়াল টু পিআরএন সূত্রের মাধ্যমে যাব। তোমরা লিখবা সুন্দর করে যে এখানে মুনাফার হার আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 10%। তার মানে 10 ডিভাইডেড 100% টাকা তুলে দিলাম। এবার আমরা যদি এটাকে ভাগ করি, ভাগ ছাড়াও করা যাবে, থাক, এরকমটা লিখলাম। আর মূলধন কত আছে? মূলধন আছে পি ইজ ইকুয়াল টু 500 টাকা। ঠিক আছে, আর সময় এন ইকুয়াল টু আছে 5 বছর। এবার কি চাইছে? মুনাফা নির্ণয় করো। তার মানে
মুনাফা আই ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, এবার লিখবা যে আমরা জানি, দেখো আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু পি আর এন। ওকে, মানটা বসিয়ে দিই। পি এর মান 500, আর এর মান 10/100 গুণন এন এর মান 5। ওকে, তোমরা যদি এরকম কাটো কাটতে পারো, ঠিক আছে? তাহলে 5 5 25 আর একটা শূন্য, কত হলো? তাহলে মুনাফা 250 টাকা। 5 বছরের মুনাফা কয় টাকা? 250 টাকা। এই হচ্ছে আমাদের সরল, এটাকে সরল মুনাফা বলে। ঠিক আছে, এইভাবে খুব সহজে অঙ্কটা করা যাবে। এরপরে চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, আমি চ নাম্বারটা বলতেছে, চ নাম্বারটা করে দিই। f of x equal to 3x square minus 5x plus 2 হলে প্রমাণ করে যে f of minus 1/3 is equal to 4। এটা তো আচ্ছা, ভালো কথা। তাহলে আমার হাতের দিকে একটু লক্ষ্য করো যে f of x is equal to কেমন আছে? 3x square minus 5x plus 2 এরকমটা দেওয়া আছে। তাহলে এবার x এর পরিবর্তে মাইনাস 1/3টা বসিয়ে দাও। যেখানে যেখানে x আছে সেখানে 1/3 is স্কয়ার থাকার কারণে স্কয়ার দিয়ে দিলাম। 5 into minus 1/3 plus 2 এটা বসিয়ে দিলাম। এবার দেখো 3 into, এবার এই মাইনাস 1/3 এর উপরে কত আছে? পাওয়ার 2 আছে। তার মানে 1 দুইবার আছে, 1 যদি দুইবার গুণ করনি পাবা। আর 3 কয়বার আছে? দুইবার আছে। তাহলে 3 3 এ 9। ওকে, আর এই মাইনাসটার উপরে স্কয়ার পাওয়ার জোর থাকার কারণে মাইনাস 1 সে প্লাস হয়ে গেল। এবার এই মাইনাস 1 এটা প্লাস। এবার 5টা 1 এর সাথে গুণ আকারে আছে, দিয়ে দাও। নিচে 3 আছে, ওটা লবের সাথে গুণ হবে, ওটা কোনো হরের সাথে হবে না। এরকমটা হলো। এবার যদি কাটাকাটি করা যায়, 3 দিয়ে 9 কে যদি কাটো 3 পাবা, 3 পাবা। 1/3 প্লাস 5/3 প্লাস 2। এবার একটু লসাগু করে ফেলো। হ্যাঁ, লসাগু 3। ওকে, এই 3 3 আর এর নিচে কিছু না, মানে 1 আছে। তাহলে 3 3 1 এর লসাগু 3। এবার এই 3 কে যদি 3 দ্বারা ভাগ করো কত থাকবে? 1। ওই 1 দিয়ে যদি 1 কে গুণ করো 1। এটা এই 3 কে যদি 3 দ্বারা ভাগ করে থাকবে কত? 1। 1 দিয়ে যদি 5 কে গুণ করো 5 প্লাস এই 1 দিয়ে যদি 3 কে ভাগ করো, মানে 3 দ্বারা 3 কে ভাগ করবা, ভাগ করার পর যা বেঁচে থাকবে আবার ওটার দ্বারা আমরা কি করব? লবকে গুণন করব। এবার এই 3 কে যদি 1 দ্বারা ভাগ করি থাকবে কত? 3। ওই 3 দিয়ে যদি আবার এই 2 কে গুণ করো 6 পাবা। ওকে, এবার দেখো 6 12 যোগ করলে 12/3। তার মানে 3 কে যদি আমরা 3 দিয়ে যদি 12 কে কাটি, এই 4 পাবো। এই দিস ইজ আনসার। ঠিক আছে, আনসার না তো, এই প্রুফ। হ্যাঁ, সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। এখন সরাসরি লিখে দিলাম যে প্রুফ হয়ে গেল। দিয়ে দাও। এইভাবে 6 নাম্বারটা সমাধান করবে। এবার দেখো বন্ধুরা, 6 নাম্বারটা আছে a is equal to এত, b is equal to এত হলে p of a ইন্টারসেকশন b এর মান নির্ণয় করো। কোনো সমস্যা নাই, দেওয়া আছে, লিখছি। এখন আমরা এই যে এইখানে যে পাওয়ারের ভিতরে যেটা আছে প্রথমে ওইটা আগে নির্ণয় করে নিতে হবে। তাহলে নির্ণয় করে ফেলি। একটু আমার হাতের দিকে লক্ষ্য করো। এখন a ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু, এর ভ্যালু কত? 2 3 5 7 ইন্টারসেকশন, আর বি এর ভ্যালু হচ্ছে 4 5 6 7। এটা মানে কি বলো? এই ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমনটা। ইন্টারসেকশন মানে কি? শুধু কমনটা। তাহলে দেখো এই দুইটার ভিতরে কি কি কমন আছে একটু লক্ষ্য করো। এখানে 2 আছে, 2 নাই। 3 আছে, 3 নাই। 5 আছে, হ্যাঁ 5 আছে, নিলাম। আর 7 আছে, হ্যাঁ আছে, নিলাম। এই দুইটা আমাদের কমন, আর একটা কমনও নাই। ওকে, এখন এটা পাওয়ার সেট। দেখো, সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু, টুকরো টুকরো করে ভেঙে দাও। ঠিক আছে, আর নাই, তাই না? দুইটা আছে, প্রথমে একটা একটা করে নিলাম, নেওয়ার পরে এবার দুইটা একসাথে নিবা। আর কি কিছু আছে? কিচ্ছু নাই। তখন আমরা এই ফাঁকা সেট দিয়ে সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার আটকে দেওয়ার নামই হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ উপসেট গুলোর সেট। তাই পাওয়ার সেট, সেটের সেট, পাওয়ার সেট। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের আনসার। এবার চলে যাব পরবর্তী কোশ্চেনে। এবার দেখো বন্ধুরা, একের জ সুন্দর করে সমাধান করে দেবো। কি বলছে? 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জয়ের দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলো। তাহলে আমি সুন্দর একটা বৃত্ত অঙ্কন করছি ও কেন্দ্র বিশিষ্ট, আর এ বি হচ্ছে আমাদের ব্যাস। এই ব্যাসটার মাপ হচ্ছে 26 সেন্টিমিটার। আর আমরা যেহেতু জানি যে কেন্দ্র থেকে
এই ব্যাস, এখান থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ, এখান থেকে এ পর্যন্ত ব্যাসার্ধ, দুটো মিলে হয় ব্যাস। তাহলে এটা যদি পুরোটুকু যদি 26 হয়, এখান থেকে এইটুকু ও বির মান হবে 13 সেন্টিমিটার, আবার ও এর মান হবে 13 সেন্টিমিটার। আমি ওই সাইড দিয়ে কাজ করছি। এখন বলতেছে যে তোমরা তাহলে এই যে এই সিডিজি এর মানটা বের করে ফেলো। তাহলে প্রথমে আমরা একটু পরিচয় দিয়ে দেবো। অক্ষরগুলো যেহেতু নিয়েছি, প্রশ্নের ভিতরে তো কোনো প্রকার অক্ষর নাই, সেই জন্য আমরা কি করবো, এই অক্ষরগুলোর আগে পরিচিতিটা দিতে হবে। তাহলে দেখো কিভাবে কাজ করবা। যে মনে করি এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস এবি ইকুয়াল টু 26 সেন্টিমিটার। হ্যাঁ, 26 সেন্টিমিটার, এটা দেখলাম। ওকে, এখন তাহলে ব্যাসার্ধ এখানে বের করে রাখি। হ্যাঁ, সুতরাং ব্যাসার্ধ এই ও বি ইজ ইকুয়াল টু 26 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবো, 13 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ, পেয়ে গেলাম। ওকে, এবার কি বলছে, 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যায়। ঠিক আছে, তাহলে লিখবা ও থেকে, মানে কেন্দ্র ও থেকে, এই কথা লেখো, কেন্দ্র ও থেকে 5 সেন্টিমিটার দূরে সিডি একটি যায়। এবার লিখবা যে ও থেকে সিডি জ্যা এর উপর ও ই লম্ব অঙ্কন করি। তাহলে এই ওইটাই হচ্ছে আমাদের কি 5 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, এই লম্ব দূরত্বটাই হচ্ছে আমাদের ওই দূরত্বটা। ঠিক আছে, তাহলে এখানে একটু লিখে দিও, অর্থাৎ ও ই ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এটা দিয়ে দিলাম। এবার লেখো, দেখো যে এখানে দাঁড়িয়ে লিখবা ও কমা ডি যোগ করি। ঠিক আছে, এবার এখানে ওডিও কিন্তু এখন আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ, কারণ কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো প্রান্তকে যদি স্পর্শ করে ওটা ব্যাসার্ধ। ঠিক আছে, লিখবা যে যোগ করি, যার ফলে ওডি ব্যাসার্ধ পেলাম। বুঝছো বিষয়টা? তাহলে সুতরাং ওডি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। বুঝছো? এখন কি এটা আমাদেরকে একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, যে আচ্ছা এবার লিখে দিই এখানে, এখন আমরা, আচ্ছা এখন ও ই ডি একটি সমকোণী ত্রিভুজ পেলাম, এই কথা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি? সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র হচ্ছে, তোমরা একটু নিচে নিচে করে নিও। আর দেখো যে এখানে আমি সমাধানটা করে দিই, যে ও ইডি সমকোণী ত্রিভুজ হতে, এটা কিন্তু বন্ধুরা এখন 13 সেন্টিমিটার। ঠিক আছে, ওডি 13 সেন্টিমিটার। তা আমরা কৌশলে দেখো ওইর মান জানি, ওডির মান জানি, ইডির মান বের করবো। ইডির মান বের করতে পারলে আমরা সিডি দৈর্ঘ্যটা খুব সহজে বের করতে পারবো। ওকে, তাহলে লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য হতে, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য হতে কি জানি, যে এই
অতিভুজ স্কোয়ার, যেহেতু এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা যেহেতু লম্ব, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এই হবে লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার। ওকে, এবার আমরা মানটা বসিয়ে দেবো। দেখো, আচ্ছা আর একটা লাইন লিখি, ওডির ভ্যালু হচ্ছে 13, তার উপর স্কোয়ার, ওইর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার, ইডির মান বের করব। ঠিক আছে, এবার এখানে একটু তোমাদের দেখো দাগকাঠি করে দিই, তাহলে কত হবে, 13 13 169 ইজ ইকুয়াল টু 5 5 25 প্লাস ই ডি স্কোয়ার। এবার দেখো 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু ই ডি স্কোয়ার। ওকে, মানে ওই পাশে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো 169 থেকে 25 বাদ দিলে পাবা 144 ইকুয়াল টু ই ডি স্কোয়ার। এবার একটু সাইড চেঞ্জ করি, ই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। এবার এই পাশের স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিলাম, তাহলে রুট হয়ে গেল 144 বা ইডি ইজ ইকুয়াল টু 12 পেলাম। ঠিক আছে, তাহলে এইটুকুর মান যদি 12 হয়, এইটুকুর মান 12, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, তাহলে এটা কিন্তু মধ্যবিন্দু, এই কিন্তু মধ্যবিন্দু, যার কারণে এ পাশে 12 হলে এ পাশে 12। তারপরে আমি তোমাদের একটু সুবিধার্থে করে দিই, নাও যেরকম লেখো, সুতরাং যে সিডি ইজ ইকুয়াল টু সিই প্লাস ইডি। এবার এটা যেহেতু সমান, সিইউ যতটুকু ইডিও আমাদের ততটুকু, যার কারণে এখন লিখতে পারবো যে এই সিই সমান সমান ইডি প্লাস ইডি, তাহলে 2 ইডি পালাম। ঠিক আছে, ইডির ভ্যালু 12, এই যে 12, 12 দুগুণে 24, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু বুঝে রাখা চাই, একটু মনে রাখা চাই, একটু বড় হয়ে গেল, যাই হোক অঙ্কটা তো মুখস্থ না, একটু লেখালেখি আরো ছোট করা যাবে, একটু লেখনের মাধ্যমে একটু বড় হয়ে গেল, তবে অঙ্কটা এরকম হবে। হ্যাঁ, এর পরবর্তী কোশ্চেনটা অ্যান্সার করে দিচ্ছি। কি বলছে, 6 নম্বরে 4.5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। সমবাহু ত্রিভুজটা একদম সোজা। মনে করো যে এই 4 আমি আন্দাজে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই কি করবা, স্কেল দিয়ে কিন্তু টানবা, যে এই 4.5 সেন্টিমিটার, হ্যাঁ, এই একটা বাহু, একটা বাহুর দৈর্ঘ্য, এখন এত দৈর্ঘ্য বিশিষ্ট কি করবে, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করবে। ভালো কথা, সুন্দর করে খুব দ্রুত এরকম একটা যে কোনো একটা রশ্মি বি নিলাম। বি কে এই 4 সেন্টিমিটার সমান করে 4 সেন্টিমিটার সমান করে কেটে নিলাম, 20 সেন্টি কেটে নিলাম। ঠিক আছে, এবার আবার ওই 4 সেন্টিমিটার সমান করে বিসি রেখাংশের বি বিন্দু থেকে মনে করে কি করব, যে এই যে এর সমান করে এইখান থেকে একটা এরকম একটা বৃত্তচাপ আঁকাবা, আবার এখান থেকে একটা এরকম বৃত্তচাপ আঁকাবা, দেখবো যে সুন্দর দুটো এরকম এরকম জয়েন খাবে। জয়েন খাইলে কি করবা তোমরা, যে এরকম জয়েন হলে এরকম জয়েন করবে, আমি যেরকম করলাম এরকম এরকম জয়েন করবে। হ্যাঁ, তখন দেখবো যে একদম সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। তখন তোমরা এখান থেকে স্কেল ধরে টান দিবা, এখান থেকে স্কেল ধরে টান দিবা, এই হচ্ছে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এইভাবে অঙ্কন করলে যে মনে করি বৃত্তচাপ দেয়, তাহলে কি লিখবো, কি যে মনে করি এ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, এই একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। অঙ্কন বি যে কোনো একটি রশ্মি নেই। এবার বি কে ই 4.5 অর্থাৎ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশে কেটে নিই। এবার আবার ওই এর সমান বিসি রেখাংশের বি ও সি কে কেন্দ্র করে বিসি রেখাংশের একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি, হয় এই পাশে অথবা এই পাশে। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে কি মনে করি এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ। এটা ঠিক আছে, অনেক সোজা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। দেখো বন্ধুরা, তাহলে একটা ইউতে বলা আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত চতুর্ভুজের কোণ কিউ ও এস ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, 100 ডিগ্রি হলে কোণ অ্যাঙ্গেল কিউ আর এস এর মান নির্ণয় করো। এরই আলোকে দেখো আমি চিত্রটা একে রেখেছি, যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ভিতরে পি কিউ আর এস একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে। বুঝছো কিন্তু, যে তোমরা লিখবা যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
পি কিউ আর এইচ চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, ঠিক আছে, যার কোণ কিউ ও এস ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। বুঝছো কিন্তু বিষয়টা? তাহলে এখানে যদি এই পাশে যদি 100 ডিগ্রি থাকে, এই পাশে হবে 260 ডিগ্রি। কারণ তুমি একটা বিষয় লক্ষ্য করো, যে মনে করো এই একটা সরলরেখা স্ট্রেট লাইনের এই পাশে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি। এই পাশেও 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি যোগ করলে 360 ডিগ্রি পাবো। তাহলে এ পাশে যদি 100 ডিগ্রি হয়, আমাদের এই পাশটাতে হবে 260 ডিগ্রি। 360 ডিগ্রি মিল করা লাগবে। তাহলে এই পাশটাতে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই পাশেরটা হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে? তাহলে এই আলোকে আমি কিন্তু এই অঙ্কটা করে দেব। ওকে, তাহলে যে একটু লিখবা যে এটা যেহেতু কোণ কিউ ও এস ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, তাহলে শর্টকাটে মেরে দিই একটু। আচ্ছা, এটা লিখে দিই, ভালো হবে না? কেন্দ্রস্থ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, কেন্দ্রস্থ কোণ এটা। তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, বুঝো কিন্তু এই পাশেরটা কিউ ও এস ইজ ইকুয়াল টু 260 ডিগ্রি, এরকম ধরে নিতে হবে। কারণ আমরা জানি দুই পাশেরটা যোগ করলে 100% কত ডিগ্রি পাবো? 360 ডিগ্রি বা 4 সমকোণ। তোমরা এরকম প্রমাণ করে থাকবা। আচ্ছা, তাহলে এই পাশেরটা 260 ডিগ্রি। ওকে, এবার মানে কেন্দ্রস্থ কোণ আর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ যোগ করে মোট কত ডিগ্রি পাবো? 360 ডিগ্রি পাবো। তাহলে এই পাশে যদি 100 ডিগ্রি থাকে, এই পাশে 260 ডিগ্রি আছে। এবার আমরা এই কোণের মানটা বের করে ফেলবো। ঠিক আছে? এবার দেখো, তুমি যে চাপটা নিবা, যে চাপ নিয়ে কাজ করবা, যদি আমি পি কিউ আর এইচ চাপ নিয়ে যদি কাজ করি, তাহলে ওই পাশে কেন্দ্রস্থ কোণ, তার বিপরীত পাশের বৃত্তস্থ কোণটা নিতে হয়। তা আমরা যেহেতু এইটা বের করবো, এই অ্যাঙ্গেলটা বের করব, যার কারণে চাপ নিয়ে কাজ করতে হবে, পি কিউ এস চাপ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? ওই তোমরা লিখবা যে একই চাপ পি সরি কিউপিএস এর উপর দণ্ডায়মান। ঠিক আছে? আচ্ছা, দণ্ডায়মান। একটু ভালো করে লক্ষ্য করো যে এই পাশেরই এই পাশেরই হচ্ছে যে পাশের চাপ, ওই পাশের কেন্দ্রস্থ কোণ, তার উল্টো পাশের আমাদের বৃত্তস্থ কোণ থাকে। ঠিক আছে? তাহলে এই পাশের কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ আছে কত ডিগ্রি বলো? কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে এই কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কিউ ও এস ইজ ইকুয়াল টু, আমরা জানি 2 ইন্টু বৃত্তস্থ কোণ, মানে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে এই যে বৃত্তস্থ কোণ, এই কিসের মান চেয়েছে? কিউআরএস। এই দেখো কিউআরএস, এইটাই মানে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা এখন কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হোক আর শুধু কেন্দ্রস্থ কোণ হোক, মানে 180 ডিগ্রি সাইজ ছোট কোণ হোক, আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এই আঙ্গিকে আমাদের এই সলিউশনটা করতে হবে। ওকে, তাহলে এবার এটার মানটা বসিয়ে দিই। এই পাশের ভ্যালুটা কত? 260 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোণ কিউ আর এস। ওকে, এবার একটু সাইড চেঞ্জ করো। কিউ আর এস ইজ ইকুয়াল টু 260 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করো যে কোণ কিউ আর এস ইজ ইকুয়াল টু 260 ডিগ্রি ডিভাইডেড, এ পাশে 2 পাশে চলে গেল, হর হয়ে গেল। সুতরাং কিউ আর এস ইজ ইকুয়াল টু 260 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করো, এই 130 ডিগ্রি পাবা। এই দিস ইজ আনসার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এটার আনসারটা কিন্তু এরকম ভাবে করতে হবে। ঠিক আছে? একটু ভালো করে লক্ষ্য করো। এবার দেখো বন্ধুরা কি বলছে, ট নম্বরে একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটি
পরিসীমা নির্ণয় করো। ওকে, কোনো সমস্যা নেই। এখন একটু ভালো করে লক্ষ্য করো যে কর্ণ আছে 10 সেন্টিমিটার আর দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। এখন পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের কি দৈর্ঘ্য আর প্রস্থ দরকার, কারণ আমরা জানি কি 20 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা জানি। এখন এখানে আমাদের কি দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো যে কর্ণ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, এরকমটা দেওয়া আছে। প্রস্থ জানা নেই, ভালো কথা। তে এখানে লিখবা যে আমরা অথবা প্রশ্ন মতে লিখে দিই, ঠিক আছে। প্রশ্ন মতে কি জানি বলো যে এই কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। হ্যাঁ, এই যে দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার মাইরা দিলাম, একবারে শেষ, কাহিনী শেষ। এবার লক্ষ্য করো, এই রুটটাকে উঠে দিতে চাই, তাহলে উভয় পাশে স্কোয়ারিং করো। এটা একটু ৮ ৬৪ লিখে দিই, আর এই হচ্ছে প্রস্থ স্কোয়ার। তাহলে এই যে কি লিখবা, বর্গ করে। ওকে, এবার ১০ ১০ কে ১০০, স্কোয়ারের রুট কেটে গেল, ৬৪ প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, এই স্কোয়ারের রুট কেটে গেল। এবার 100 ওই পাশে ৬৪, এই পাশে নিয়ে আসলাম মাইনাসের ৬৪, আর এটা হইল প্রস্থ স্কোয়ার। এবার ১০০ থেকে ৬৪ বিয়োগ করো, তাহলে দেখো কত পাবা। মনে করো যে এই ৪ ১০ ধরো, ১০-এর থেকে এই ৪ বাদ দাও, তাহলে কত থাকবে, ৬ থাকবে, ঠিক আছে। হাতে থাকে ১, তাহলে কত হলো ৭। এবার এই ১০-এর থেকে ৭ বাদ দাও, ৩ থাকবে, হাতে থাকে ১, ১ মিলে গেল, বামে ০ না বসালে চলে। ওকে, এরকমটা হলো। এবার একটু ভালো করে লক্ষ্য করো যে সাইড যদি চেঞ্জ করো তাহলে কেমনটা পাবা, প্রস্থ স্কয়ার ইজ ইকুয়াল টু 36। এবার এই পাশের স্কয়ারটা ওই পাশে দিয়ে দাও, 36 বা প্রস্থ ইজ ইকুয়াল টু 6। এই পাশের স্কয়ার যদি ওই পাশে দিয়ে দাও, রুট হয়ে যাবে, রুটের ভিতরে 36, 36 কে যদি রুট করে 6 পাবা। এখন পরিসীমা, ঠিক আছে, যে সুতরাং এই পরিসীমা ইজ ইকুয়াল টু কি বলো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল 8, প্রস্থ কত বের করলাম 6, সরাসরি দিয়ে দিলাম, সূত্র না লেখা তোমরা লিখে দিও। 2 গুণন, এবার 6 আর 8 যদি যোগ করে পাবা 14 সেন্টিমিটার, 14 আর 2 যদি গুণ করো 28 পাবা। এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা 28 সেন্টিমিটার, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। এবার দেখো বন্ধুরা, ঠ নম্বরে বলতেছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 সেন্টিমিটার ও 26 সেন্টিমিটার হলে এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এরকম যদি অঙ্ক থাকে যে ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে, কি বললাম, ত্রিভুজটির যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে এরকম যে হাফ গুণন বাহুদ্বয়ের গুণফল গুণন সাইন থিটা। ওকে, এটা হচ্ছে বাংলা ভাষায় বলে দেবো। এবার দেখো আমি কিভাবে করব, যে একেবারে ইজি পদ্ধতি। মনে করি যে ত্রিভুজটির বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল টু 18 সেন্টিমিটার, b ইকুয়াল টু 26 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল
ত্রিভুজটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ এ বি এই যে সাইন থিটা, মান বসিয়ে দাও। এর ভ্যালু কত 18, বির ভ্যালু 26 সাইন 45 ডিগ্রি, এভাবে বসাবা। তারপরে এই 2 দিয়ে মনে করো 18কে কাটলাম, তাহলে কত হলো 9, 9 গুণন 26 গুণন আর সাইন 45 ডিগ্রি মান 1/√2। ঠিক আছে, এবার মনে করো যে কি করব, এই 9 আর 26 গুণন করব। ঠিক আছে, দেখো 9 আর 26 গুণন করে কত পাই, এই হচ্ছে 6 নং 54 এর 4, হাতে থাকে কত 5। তারপরে 9 দুগুণে 18 আর 5 18, 19 20 21 22 23। ঠিক আছে, তাহলে পাবো এই 234 ডিভাইডেড √2 মানে হচ্ছে √2 মানে 1.421, এটা। ঠিক আছে, যে √2 মান কত 1.421। এবার আমরা কি করব, 234 কে এই 1.421 দ্বারা ভাগ করব, যা পাবো ওইটা আমাদের ক্ষেত্রফল। 234 কে যদি এত দ্বারা ভাগ করি পাবো 164.67 আর ডট ডট অনেক কিছু। হ্যাঁ, যে এই বর্গ কিসেতে আছে, সেন্টিমিটারে আছে। হ্যাঁ, এত বর্গ সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের আনসার। এখানে একটু প্রায়টাই লিখে দিও, দশমিক আছে তো, যে এত ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায়, এই হচ্ছে আমাদের খ নাম্বার। তাহলে আমাদের খুবই কষ্ট করে মনে রাখতে হবে যে যে কোনো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং এদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে ত্রিভুজের সূত্র এভাবে ফলাবা। ঠিক আছে, তাহলে খুব সহজেই হয়ে যাবে। দেখো ঢ নাম্বারে বলতেছে দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে এবং তাদের লসাগু যদি 150 হয়, বলতেছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এই যে অনুপাতটাকে, এটাকে আমরা সারা ফেলাইবো, এর সাথে একটা কমন একটা অক্ষর গ্রহণ করে। তাই ধরবা যে ধরি অথবা মনে করি, ধরি সংখ্যা দুইটি যথাক্রমে 5x এবং 6x, এই যে অনুপাত ছাড়া ফেলাইলাম। ঠিক আছে, এরকম ধরবা। এখন কি এদের লসাগু, তাহলে আমাদের ধরা অনুযায়ী একটু লসাগুটা বের করে নিই। তাহলে সুতরাং এদের লসাগুটা বের করি। লসাগু ইজ ইকুয়াল টু পাবো 5 6 30x, এটা হচ্ছে আমাদের ধরা অনুযায়ী লসাগু। আর ওদের অনুযায়ী, তাহলে প্রশ্ন মতে এই আমাদের গু সমান ওদের গু মানে লসাগু, বুঝো নাই? এই যে এরকমটা। ওকে, এইবার x ইজ ইকুয়াল টু, এটা যদি ভাগ করি, হ্যাঁ কয়বার যায়, 0 0 যদি কাটিং দেই, আর এই 3 দিয়ে যদি 15কে কাটি, 3 5 15, অর্থাৎ 5 30 150, এই x এর মান 5। তাহলে এখন সংখ্যা দুটি চাইছে, সুতরাং সংখ্যা দুটি যথাক্রমে কত 5x ইকুয়াল টু 5 গুণ 5 সমান কত হলো 25। হ্যাঁ, এত এবং 6x ইজ ইকুয়াল টু 6 গুণন 5 সমান 5 6 30। ঠিক আছে, সংখ্যা দুটি 25 এবং 30 লিখে নিও। সুতরাং সংখ্যা দুটি 25 এবং 30, এই দিস ইজ দ্য আনসার। ঠিক আছে বন্ধুরা, টপকা দ্বারে বোকা বানানো দিবা। ঠিক আছে, এইরকম হচ্ছে আমাদের অঙ্কটা, ঠ নাম্বার, ট ঠ ড ড নাম্বারটা। ঠিক আছে, এই একে ঢ নাম্বার এটা। ওকে, এর পরবর্তী কোশ্চেনে যাব। কোশ্চেনটা দেওয়া আছে, বলতেছে এই সংখ্যাগুলোর গড় 16.5 হলে এর মধ্যকটা নির্ণয় করো, মাঝখানের সংখ্যাটা নির্ণয় করো। ওকে, ভালো কথা, যে আমাদের যে কন্ডিশনটা আছে গড়, গড় ইকুয়াল টু আমরা কি জানি, যে সংখ্যাগুলো থাকবে তার যোগফল ডিভাইডেড কয়টা সংখ্যা আছে, ওই কত দিয়ে ভাগ, আর হচ্ছে ওইটা। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এখন আমাদের ওইটা অনুযায়ী সরাসরি তোমরা যদি প্রশ্ন মতে লেখো, কোনো ক্ষতি নাই, যে এই প্রশ্ন মতে
সবগুলি যোগ দিবা, যে এই 19 যোগ 21 যোগ 26 যোগ 13 যোগ 11 যোগ 27 যোগ এক্স যোগ 29 ডিভাইডেড, এবার কয়জন আছে? 1 2 3 4 5 6 7 8, দেখি 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দিয়ে ভাগ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই যে ওদের একটা গড় দেওয়া আছে এখানে, এইভাবে কাজ করবা। ঠিক আছে, এইবার দেখো সবটি উপরে সবটি আমরা যোগ করবো এবার, যে এই যে 29 27 11 13 26 21 19, এটা যদি যোগ করো দেখবা যে 146 পাবা, প্লাস এক্স ডিভাইডেড 8 এরকমটা পাবা, ইজ ইকুয়াল টু 16.5 এরকমটা। ঠিক আছে, এবার আমরা কি করব, একটু ক্রস গুণ করবো, এর নিচে মনে হয় 1 আছে, 1 দিয়ে যদি এটা গুণ করো 146 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এবার মানে এই যে উপরে উপরে নিচে উপরে নিচে, এবার 16.5 এর সাথে 8 গুণন করি, 5 এর সাথে যদি 8 গুণন করি পাবো 132, 132। এইবার যদি আমরা এইটাকে পাশে দিয়ে দিই মাইনাস হয়ে যাবে, এরকমটা দাঁড়াবে, এক্স এর মান পাবো মনে করো মাইনাস এই 14 পাবো। ঠিক আছে, এটা পাইলাম, অর্থাৎ এক্স এর ভ্যালুটা আগে বের করে নিতে হবে। এখন এইগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঠিক আছে, তাহলেই আমরা মধ্যকটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো কিভাবে মধ্যকটা আসে। মুছে দিলাম বন্ধুরা, এগুলো মুছে দিই, যে আসল ভ্যালুটা বের করতে পেরেছি, এক্স এর ভ্যালুটা দরকার ছিল বের করতে পেরেছি। তার মানে এখন আমরা যে সুতরাং 19 21 26 13 11 27 মাইনাস 14 এই যে 29। ওকে, এবার কি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই? হ্যাঁ, তোমরা লিখবা যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, তাহলে সবচেয়ে ছোট মান আগে লিখবা, -14 সবচেয়ে ছোট মান। তারপরে দেখি 11 আছে, 11 মানে সবচেয়ে ছোট মান -14, তারপরে 11 নিলাম, তারপরে কত নেব? 13টা নেই, 13, তারপরে কত আসে? 13-র পরে এটাও তো নিয়েছি, তারপরে আসে 19। হ্যাঁ, তারপরে 19-এর পর কে আসে? 19-এর পর 21 আসে, তাই না? 21-এর পর কে আসে? 26 আসে, 26-এর পর কে আসে? 27 আসে, 27-এর পর কে আসে? 29 আসে। এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাইলাম। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর দেখতেছি 1 2 1 2 3 4 5 6 7 8টায় সংখ্যা কিন্তু পেলাম। হ্যাঁ, এবার সুতরাং এই যে মধ্যক, দেখো মধ্যক ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র আছে, আগে আরেকটা কাহিনী করে দেন, যে এখানে n ইজ ইকুয়াল টু এটা 8, যা জোড় সংখ্যা। ঠিক আছে, সুতরাং মধ্যক ইজ ইকুয়াল টু একেবারে সোজা n ডিভাইডেড 2তম পদ প্লাস n/2 প্লাস অন্তম পদ ডিভাইডেড 2। ওকে, এরকমটা দিবা। এবার দেখো মানটা বসিয়ে দাও, n এর মান 8 ডিভাইডেড 2 এততম পদ প্লাস 8/2 প্লাস তম পদ ডিভাইডেড 2, এরকমটা হলো কিন্তু। এবার দেখো তাহলে কি করবা, হ্যাঁ 8 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 4তম পদ, আর এটা 2 দিয়ে ভাগ করার পর 1 যদি যোগ করো 5তম পদ ডিভাইডেড 2। এবার লক্ষ্য করো যে কাউন্ট করবা, হ্যাঁ 4তম পদ গুণ 1 2 3 4, 4তম পদ হচ্ছে 19, লিখলাম 19 প্লাস 5তম পদ কত? 21। হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা 19 আর 21 যোগ করলে পাবো 40 ডিভাইডেড 2,
40কে 2 দ্বারা ভাগ করে 20। এই হচ্ছে আমাদের কি মধ্য। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার দেখো বন্ধুরা, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। ভালো করে শোনো, যে একের মধ্যাহ্ন নাম্বার, এটা শেষ কোশ্চেন। বলতেছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এ একক ধরলাম। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফলটা বের করে ফেলি নাকি আগে পরে? আচ্ছা, পরে বের করি। একটু বর্গের বাহুর দৈর্ঘ্য আছে দ্বিগুণ, তাহলে বর্গের বাহু কেমন হবে? বর্গের বাহু হবে কি দ্বিগুণ, তাই না? তাহলে 2a হলো। ঠিক আছে, এখন দুইটার ক্ষেত্রফল। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু √3/4 স্কয়ার বর্গ একক এবং বর্গের ক্ষেত্রফল কি বন্ধুরা বলো? বাহু স্কয়ার। এই যে বাহু স্কয়ার বর্গ একক, তার মানে 4 স্কয়ার বর্গ একক। এখন এদের এই ক্ষেত্রফলের অনুপাত। সুতরাং এদের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান কত ইস্টু কত? এটা দিলাম প্রথমে, √3/4 স্কয়ার ইস্টু 4 স্কয়ার। কমন অক্ষর দ্বারা ভাগ যদি করি, স্কয়ার দ্বারা যদি ভাগ করি, কি থাকে বলো? √3/4 ইস্টু শুধু 4। এবার এই ভগ্নাংশ রাখতে চাই না, তাহলে 4 দ্বারা যদি গুণন করো, তাহলে পাবা √3 ইন্টু 16। এই দিস দ্য আনসার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যত প্রকার সংক্ষিপ্ত আছে সব সংক্ষিপ্ত শেষ করে দিলাম। ঠিক আছে, যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে কি করবা? অবশ্যই একটু শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা। আর কি করবা, যে যে কেমন হলো একটু লাইক করবা, কমেন্টস করবা। যদি ভালো না লাগে স্যার এই অঙ্কটা আবার একটু ভালো করে দেন, তাও করে দেবো। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আমার জন্য দোয়া করবা, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। এভাবেই যেন তোমাদের একেবারে বিনা টাকায় তোমাদেরকে একটু টিপস দিতে পারি, একটু শেখাতে পারি, নিজের জন্য একটু শিখতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।